This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটাই বিষয়, সমস্ত মেডিকেল কলেজে যে দুর্নীতির চক্র বাসা বেঁধেছে, দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছে, এটা কারোর অজানা নয়। এই বর্ধমান মেডিকেল কলেজে যে 16 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল অ্যান্টি র্যাগিং কমিটি, সেই অ্যান্টি র্যাগিং কমিটি কিন্তু যথাযথভাবে এনএমসি রেগুলেশন অনুযায়ী শাস্তি দিতে পারে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এমনভাবে বললেন ওই মিটিংয়ে, তার ফলে কিন্তু অ্যান্টি র্যাগিং কমিটি শাস্তি দিতে পারলো না। এবং আজকে শোনা যাচ্ছে সেই যারা দোষী তাদেরকে নাকি তারা নাকি পরীক্ষা দিতে পারবে। ফলে আমরা যেটা বলতে চাইছি যে থ্রেট কালচার যদি নিপাত যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি সরকার বাধা হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু থ্রেট কালচার চলতে থাকবে, আর একটা অভয়া হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমরা কিন্তু এটাই ভয় পাচ্ছি। ফলে তদন্ত হোক, জুডিশিয়াল এনকোয়ারি হোক, এটা আমরা ডিমান্ড করছি। আর দয়া করে শাসক যেন কোনো কিছু চাপার চেষ্টা না করে, যেটা আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্ন সভাঘরে মিটিংয়ে আমরা তার লক্ষণ দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে থ্রেট কালচারের বিরুদ্ধে যারা এরকম লড়ছে তাদের সাহস কে দিল, প্রিন্সিপালদের সাহস কে দিল এরকম শাস্তি দিতে। ফলে নিরপেক্ষ তদন্ত করে সমস্ত মেডিকেল কলেজে যে দুর্নীতির চক্র কাজ করছে সেগুলো নির্মূল করার জন্য সরকারকেও সদর্থক ভূমিকা নিতে হবে। আন্দোলন তো চলবেই, আন্দোলনের পাশাপাশি এটাও চলুক। প্রত্যেকটি মেডিকেল কলেজে যদি এখন ভালো করে দেখা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রত্যেকটি মেডিকেল কলেজে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে পাহাড় প্রমাণ অভিযোগ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে জমা পড়েছে। সেটি কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শুরু করে রাজ্যের সমস্ত পেরিফেরাল মেডিকেল কলেজগুলোতে যদি দেখা যায় এই ধরনের অভিযোগপত্র কতভাবে জমা পড়েছে এবং বিভিন্নভাবে শাসক দল এবং বিভিন্নভাবে তারা ক্ষমতার আস্ফালন দেখিয়ে সেই সমস্ত অভিযোগপত্রকে কোর্টে বা তারপরে পরবর্তীকালে উচ্চপদস্থ কর্মচারীদের কাছে পাঠাতে অস্বীকার করেছেন বিভিন্ন জায়গা থেকে। এবং আরজিকর সেই ক্ষেত্রে তার প্রথম স্থান ধরে রেখেছিলেন এত বছর ধরে, এবং তারপরে আজকে অভয়ার এই ঘটনা, যার উদ্দেশ্য সম্বন্ধে আমরা সন্দিহান, এটাই প্রমাণ করে যে, এবং আমাদের দাবির মধ্যে একটি দাবি হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো রকম কোনো অভয়া আর হতে আমরা দেব না। মেয়েকে নিয়ে এসছেন কেন? আমি বিচার চাইতে আসছি ঘটে যে এরকম 7-8 বছর মেয়ে ধর্ষণ করছে, কেউ কিছু বিচার করছে নি, যাতে না আমার মেয়ের হয়, আমার মেয়েকে ভালো প্রজন্ম দিতে পারি, এগিয়ে নিয়ে চলতে পারি, তার জন্য আমার মেয়েকে নিয়ে বিচার চাইতে আসছি। আপনার বাড়ি সুদূর পশ্চিম মেদিনীপুর, আপনি সেখান থেকে কলকাতায় এসছেন? আমি আজকে পশ্চিম মেদিনীপুর থেকে আজকে 1টার সময় এসে পৌঁছেছি। শুধু এই মিছিলে হাঁটবেন? মিছিলে হাঁটবে বলে আমি মেয়েকে নিয়ে আসছি। এটা একটা আমাদের তরফ থেকে অ্যাকচুয়ালি একটা নতুন পদক্ষেপ বলা যেতে পারে। সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন লোকজন যারা আমাদের মিছিলে হাঁটছেন এবং তারা নাম লিখছেন, তারা সই করছেন, এটা হচ্ছে পরবর্তীকালে আরও যে আমাদের কর্মসূচিগুলো আছে তাদেরকে একসাথে জড়ো করার জায়গাও রয়েছে। কারণ এতদিন ধরে এরকম অনেকেই রয়েছেন যারা আমাদের প্রত্যেক কটা মিছিলে হেঁটেছেন, প্রত্যেক কটা জায়গায় এসছেন, এবং সেই জায়গাগুলোতে একটা স্বাক্ষর কর্মসূচি বলা যেতে পারে। যেরকম আমরা অনশন মঞ্চও করেছিলাম খানিকটা সেরকমই, তার বেশি কিছু নয়। বলা হচ্ছে যে দ্রোহের গ্যালারি করা হয়েছে, খুব ভালো কথা, কুণাল ঘোষ বলছেন, কিন্তু তাতে যেন বিক্রমের ছবিও থাকে, যে বিক্রম চিকিৎসা না পেয়ে মারা গিয়েছিল বলে, চিকিৎসা না পেয়ে মারার অভিযোগ উঠেছিল আরজিকর মেডিকেল কলেজে, একেবারে প্রথম যে কেসটা। মনে আছে আমাদের সেই জায়গাটা। ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটাই হয়তো খুব ফলস একটা জায়গা। আমরা বারবারে বলেছি যে কোনো মৃত্যুই খুব আনফর্চুনেট, কিন্তু এই যে কথাটা যে বিনা চিকিৎসায় মারা যাওয়া, এই কথাটাতেই হয়তো আমাদের তখনও আপত্তি ছিল, এখনও আপত্তি রয়েছে। তার কারণটা হচ্ছে যে সেই সময় চিকিৎসা পরিষেবা বন্ধ ছিল না আমাদের কর্মবিরতির সময়, এবং আমাদের কাছে সেই প্রমাণও রয়েছে। আরজিকরের যিনি এমএসভিপি তিনি কিন্তু সেইটা বলেও দিয়েছিলেন যে প্রত্যেক কটা জায়গায় কোথায় কাকে দেখা হয়েছে তার একদম স্পষ্ট বক্তব্য রয়েছে। তাহলে শুধুমাত্র এই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো একটা ফলস প্রোপাগান্ডাকে তৈরি করে আমাদের দ্রোহের গ্যালারি তৈরি হওয়ার জায়গা নেই। উনি সেই জায়গাটা বলবেন, যে কোনো একটা মৃত্যুও কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই জায়গাটা ভুল চিকিৎসায় মৃত্যু, এই জায়গাটাকে আমরা বরাবরই এটাতে প্রতিবাদ জানিয়েছি। এখনও এই ন্যারেটিভটাতে আমাদের আপত্তি রয়েছে। তো আন্দোলনের জন্য বিনা চিকিৎসা পেয়ে মারা গেছে, এই কথাটা একদম মিথ্যে তথ্য।
ওনার দেখুন, ওনার কথাকে তো আমরা কেউই খুব একটা মূল্য দিই না, ওনার দলের লোকেরা বোধহয় মূল্য দেয় না। দ্বিতীয় কথা হচ্ছে যে ঘটনাটা ঘটেছিল সেখানে, সেটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যে কোনো মৃত্যু দুঃখজনক। কিন্তু আপনারা জানেন যে সেই সময় যারা সিনিয়র চিকিৎসক ছিলেন তারা কাজ করছিলেন এবং সকলে মিলে পেশেন্টকে অ্যাটেন্ড করা হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুণালবাবু যে কথাটা বলেছেন এই কথা কোনোভাবেই সত্য নয়, সেটা মানুষ বোঝে। এখন ব্যাপারটা হচ্ছে যে দ্রোহের গ্যালারি বা এই যে মিছিল, এগুলো দেখে কুণালবাবুর অস্বস্তি হচ্ছে কেন, এটা আমাদেরও প্রশ্ন রইল। কারণ আমরা তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, আমরা অভয়ের জাস্টিসের জন্য কথা বলছি, সেটা দেখে তো ওনার অস্বস্তি হওয়ার কথা নয়। আমাদের তো বহুদিন অপেক্ষা করা হলো। ধরুন, গণ আন্দোলনে যা যা পদ্ধতি থাকা উচিত, মিছিল, মিটিং, সভা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই, অনশন, ধর্মঘট, সব কিছুই প্রয়োগ হওয়ার পরেও আজ 90 দিন অতিক্রান্ত হলো, কিন্তু কোনো পূর্ণাঙ্গ চার্জশিট যাদেরকে দেবার কথা, সিবিআই যার উপরে অভয়ার বাবা মাও ভরসা রেখেছিলেন, আমরাও ভরসা রেখেছিলাম, তারা আজ পর্যন্ত পূর্ণাঙ্গ চার্জশিট দিতে পারেনি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টেও টালবাহানা চলছে, দিনের পর দিন ডেট পাচ্ছে, তারিখ পে তারিখ। এই পর্যায়ে দাঁড়িয়ে আজকে জনতার চার্জশিট, আম জনতা তাদের যে চার্জশিট, অর্থাৎ এই সামগ্রিক ঘটনার মূল্যায়নের ভিত্তিতে জনতার দৃষ্টিভঙ্গি থেকে দোষীদেরকে অভিযুক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হবে, যাতে আগামী দিনে এদের প্রত্যেককে দৃষ্টান্তযোগ্য শাস্তি দেওয়া যায়। আন্দোলনে কি ইতি? 3 মাস পূর্ণ হওয়ার পর তিলোত্তমার ধর্ষণ ও খুনের ঘটনার দ্রোহের গ্যালারির মাধ্যমে, রাজপথে মিছিলের মাধ্যমে জুনিয়র চিকিৎসকরা, WBJDF, তারা জানান দিচ্ছেন আন্দোলন জারি রয়েছে। এবং আন্দোলন যে জারি রয়েছে, কোন পথে এই আন্দোলন এগিয়েছে, সেই সময় সরণি তারা দ্রোহের গ্যালারির মাধ্যমে তুলে ধরলেন প্রতিটি মেডিকেল কলেজে। 9ই আগস্ট, আজ থেকে 3 মাস আগে যে নারকীয় ঘটনা ঘটেছিল, যেটা আমাদের তো বটেই, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, তার ভিত্তিতে দাঁড়িয়ে এত বড় একটা আন্দোলন, ন্যায় বিচারের আন্দোলন, সেই সূত্র ধরে অনেক কিছু জিনিস এক্সপোজড হওয়া, স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি বলুন, থ্রেট কালচার বলুন, সেফটি সিকিউরিটি জায়গা বলুন, সে একটা বড় আন্দোলন, নাগরিক আন্দোলন চলেছে। আজকে সে আন্দোলন ক্যালেন্ডারের হিসেবে 3 মাস। তো এই যে দ্রোহের দিনলিপি, দ্রোহের গ্যালারি বিভিন্ন কলেজ কার্যকর করে হচ্ছে, মেডিকেল কলেজ, NRS, ন্যাশনাল, মালদা, বিভিন্ন কলেজে আমরা নিজেদের মতো করে আমাদের যে দিনলিপি বলুন, যে প্রতিবাদে যে জিনিসগুলো বলুন, সেগুলো রাখার চেষ্টা করেছি। সাধারণ মানুষ যারা পার্টিসিপেট করেছে, শুধু মেডিকেল প্রফেশনের নয়, বাকি বিভিন্ন নন মেডিকেল বহু, মানে অচিকিৎসক, অস্বাস্থ্যকর্মী বহু মানুষ আসছেন, দেখছেন। এবং এই লড়াইটা যে সবার, সেই কথাটা আজকে মনে করে নেওয়া জরুরি। এবং ওভারঅল এই যে আমরা বারবার বলছি যে 90 দিন কাটলো, 90 দিন বিচারহীন। কেন বিচারহীন বলছি? প্রশ্ন উঠছে যে কেন বিচারহীন বলা। তো সেই জায়গাটা এই জায়গাতেই যে এখনও অবধি সিবিআইয়ের চার্জশিট বলুন, সুপ্রিম কোর্টের তারিখ পে তারিখ বলুন, গোটাটায় বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা, আমাদের সাধারণ মানুষের যে আস্থা, সেটা খানিক ধাক্কা খাচ্ছে। সিবিআইয়ের দুর্বল চার্জশিটে বহু প্রশ্নের উত্তর মিটছে না। বার্তা একটাই, অনেক দিন অতিক্রান্ত হয়ে গেছে, 90 দিন পেরিয়ে গেছে, অভয়া এখনও বিচারহীন। আমরা রাজপথ, অলিগলি কোনো জায়গায় ছাড়ছি না। আমরা যে আন্দোলনের ধারা বজায় রেখেছিলাম, সেই আন্দোলনের ধারা ক্রমাগত চলবে। এবং যারা যারা বলেছিলেন যে আমাদের আন্দোলন কানাগলির ভেতর ঢুকে গেছে, আমরা তাদেরকে বলতে চাই, কানাগলি থেকেই স্বাস্থ্য দুর্নীতির যা যা ছাপ, নোংরামি লুকিয়ে আছে, সব বের করে আনবো। রাজপথ, কানাগলি, সমস্ত জায়গাতেই আমাদের আন্দোলনের গতিধারা চলবে। কলকাতা মেডিকেল কলেজ একেবারে 9ই আগস্ট ঘটনার দিন, সেখান থেকে শুরু করে 10ই আগস্ট সঞ্জয় রায়ের গ্রেফতার হওয়া থেকে শুরু করে একেবারে ধাপে ধাপে যেভাবে এই আন্দোলন এগিয়েছে, যেভাবে তিলোত্তমার খুন ও ধর্ষণের ঘটনার সঙ্গে প্রত্যেকটা ঘটনাক্রম এগিয়েছে, সেই সমস্ত ঘটনাক্রমগুলোকে তারা তুলে ধরলেন ছবির মাধ্যমে, তুলে ধরলেন সেই সমস্ত ছবির ক্যাপশনের মাধ্যমে। এবং সেই পথে যা যা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে, সেই সমস্ত বিষয়গুলোই এখানে ধরা রইল। সেখানে জুনিয়র ডাক্তারদের সমর্থনে রিক্সাওয়ালারা যে মিছিল করেছিলেন, সেই ছবিরও তারা উল্লেখ করেছেন, যে ছবিগুলো জুনিয়র চিকিৎসকদের ভাবিয়ে তুলেছে, তাদের একজোট করে তুলেছিল ন্যায় বিচারের দাবিতে, যে ছবিগুলো বৃহত্তর সমাজকে
এই আন্দোলনের শরিক করে তুলেছিল। আর এখানে যে ছবিগুলো রয়েছে সেই সমস্ত ছবিগুলো দেখা যাচ্ছে যে আপনারা সেই মুহূর্তগুলোকে তুলে ধরেছেন যেখানে জুনিয়র চিকিৎসক হাসপাতালের বাউন্ডারি, হাসপাতালের সীমানা ছাড়িয়ে নাগরিক সমাজ একত্র হয়ে গেছিল। কি ভাবনা থেকে? দেখুন, প্রথমত আমরা এখানে পুরো দ্রোহের গ্যালারিটা এই জন্যই বানিয়েছি যে রিকল করার জন্য প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা মুহূর্ত আমাদের রয়েছে। অনেক মানুষ নেগেটিভিটি ছড়াচ্ছে, নেগেটিভ খবর ছড়াচ্ছে যে আমরা ভুলে গেছি, প্রতিবাদ থেকে সরে গেছি। একদমই নয়। প্রথম দিন থেকে 9ই আগস্ট যেদিনকে ঘটনা ঘটে সেদিন থেকে আজ অবধি যা যা মুহূর্ত রয়েছে সব মুহূর্ত আপনারা দেখুন একদম টাইম লাইনের পরপর সাজানো রয়েছে 9ই আগস্ট থেকে আজকে অবধি। এবং এই প্রথম বোধহয় মানুষ দেখলো যে জনগণ আর ডাক্তার এক হয়ে গেছে। এটা কোনোদিন হয়তো ভাবতেও পারেনি মানুষ যে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান একসাথে এক হয়ে গিয়ে প্রতিবাদ করবে। এটাও কেউ ভাবতে পারেনি যে চির প্রতিদ্বন্দ্বী যারা, তারাও মাঠে ময়দানে যারা লড়াই করে তারাও কিনা এক হয়ে যাবে। এই অভয় আমাদের কাছে একটা বড় বার্তা দিয়ে গেছে যে সবাইকে একসাথে হয়ে একজোট হয়ে পথে নামতে হবে, প্রতিবাদ করতে হবে। তার জন্যই কিন্তু দ্রোহের গ্যালারিটা করা। ডক্টর অগ্নিদীপা আমাদের সঙ্গে রয়েছেন। এই যে গ্যালারি, সেই গ্যালারির মাধ্যমে দ্রোহ পথ কিভাবে আপনারা তুলে ধরছেন? আমাদের যে 9ই আগস্ট থেকে আপনারা দেখতে পাচ্ছেন টাইম লাইনটা পুরোটা 9ই আগস্ট থেকে আজ অবধি প্রত্যেকটা ইনসিডেন্ট তুলে ধরেছি আমরা, যাতে লোকে ভুলে না যায়, যাতে লোকে আমরা যে আরেকটা অভয়া যাতে না হয় সেটা আমরা বারবার যে বলেছি সেটা যাতে লোকে কখনোই ভুলে না যায়। তার জন্যই এই দ্রোহের গ্যালারি, তার জন্যই এই প্রত্যেকটা ইনসিডেন্টস, প্রত্যেকটা টাইম লাইনে রয়েছে ইনসিডেন্টস। আর এখানে অভয়ের মূর্তিও রয়েছে, যাতে অভয়াকে আমরা কখনো ভুলে না যাই। আমরা যাতে সকলে মিলেই দ্রোহের প্রত্যেকটা মেডিকেল কলেজে এই দ্রোহের গ্যালারিটা হয়েছে, আর এই দ্রোহের গ্যালারি এখন থাকবে কিছুদিন, এটাই। এবং এই যে দ্রোহ পথ, সেই দ্রোহ পথে যেভাবে এখানে যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন, যারা নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, তাদের বর্ণনা করছিলেন যে হাসপাতালের সীমানার বাইরে থাকা মানুষের সঙ্গে হাসপাতালের ডাক্তার বাবুদের যে আন্দোলনের পথ ধরে যে মেলবন্ধন তৈরি হয়েছিল, সেই মেলবন্ধনকে প্রতিটি ছবির মাধ্যমে সেখানে তুলে ধরা হয়েছে। এবং সেখানে দ্রোহের কার্নিভাল, উৎসব নয় উৎসব, সেই উল্লেখ যেমন রয়েছে। একই সঙ্গে এখানে মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব এলেন অনশন মঞ্চে, সেই বিষয়টি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এলেন অনশন মঞ্চে, সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে। এবং সর্বোপরি যেখান থেকে এই আন্দোলন একটা চূড়ায় পৌঁছেছিল, ঠিক সেই দিনের ঘটনাও কিন্তু এখানে রয়েছে। একেবারে উল্লেখযোগ্য দিন, মেরুদণ্ড, যেই মেরুদণ্ড হাতে জুনিয়র চিকিৎসকদের ছবি বাংলার বৃহত্তর নাগরিক সমাজ সহ রাজনীতির আঙিনাকেও ভাবিয়ে তুলেছিল। সেই মেরুদণ্ড রাখার পাশাপাশি তারা লিখেছেন যে আরজি করের ঘটনা কলকাতা পুলিশের মেরুদণ্ডহীনতার প্রমাণ, তাই লালবাজার অভিযানে 2024 তাদের সেই শির দ্বারা মেরামত করবে, অপারেশন করেছিলাম 24 ঘন্টা। অর্থাৎ সেই ঘটনার উল্লেখ, সেই মেরুদণ্ডের উল্লেখ, যার যা নেই তাকে সেটা গিফট করতে হয়। সেই মেরুদণ্ডের দিনলিপি 2রা থেকে 3রা সেপ্টেম্বর লালবাজার অভিযান, তার উল্লেখ। পরবর্তী ক্ষেত্রে যখন তারা স্বাস্থ্য ভবন গেছেন, স্বাস্থ্য ভবন অভিযান, সেখানে একবার মস্তিষ্ক নিয়ে যাওয়া হয়েছিল, মস্তিষ্কের দূষণ অংশ, আরেকবার চোখ নিয়ে যাওয়া হয়েছিল, সেই মডেলগুলোকে রাখা হয়েছে। এখানে ন্যায় বিচারের দাবিতে যে মিছিল হয়েছিল সোদপুর থেকে ধর্মতলা পর্যন্ত, সেই মিছিলের যে প্রতীকী যে ন্যায়ের মূর্তি, সেই ন্যায়ের মূর্তিকে এখানে রাখা হয়েছে। এবং সর্বোপরি অনশন মঞ্চ, 17 দিনের অনশন মঞ্চ, সেই অনশন মঞ্চেরও একটি অনশন মঞ্চ সেখানে রাখা হয়েছে। একেবারে রেড রোডের ধার দিয়ে যেভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, যেভাবে অনশন মঞ্চের ভেতরের ছবিটা ছিল, সেটাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং যেভাবে ত্রিপলটাও তারা ঠিকমতোভাবে বাঁধতে পারেননি, কারণ সহযোগিতা পাওয়া যায়নি পুলিশ প্রশাসনের তরফে। ডাক্তাররা নিজেরাই মঞ্চ বাঁধার কাজে হাত লাগিয়েছিলেন। এক কথায় 3 মাসে আন্দোলনের একেবারে আর্কাইভকে তুলে ধরেছেন জুনিয়র চিকিৎসকেরা কলেজে কলেজে। রোগীর পরিজন সহ সাধারণ মানুষের কাছে তারা যে বার্তা পৌঁছে দিতে চাইছেন, সেই বার্তা একটাই, রাজপথ ছাড়েননি জুনিয়র চিকিৎসকেরা। তারা রাজপথেও আছেন, আলপথেও আছেন। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।